আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের আরো একটি নতুন ক্লাসে। তো আজকে আমরা পড়ব হচ্ছে সমাস। সমাসের আজকের পর্বটা হচ্ছে 2। গত পর্বে আমরা পড়েছিলাম সমাস কাকে বলে, সমাস কত প্রকার ও কি কি তা দেখেছিলাম এবং সমাসের যে বেসিকটা সেটা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। যে 5টি উপায়ে সমাস গঠিত হতে পারে ওই বিষয়গুলো আমরা গত পর্বে দেখেছিলাম। তো সমাস প্রধানত কিন্তু 6 প্রকার ছিল: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস। গতদিন যেহেতু আমরা সমাসের প্রকারভেদ, সমাস কাকে বলে এবং সমাসের মূল বেসিকটা আলোচনা করেছি, তো আজকে আমরা আলোচনা করব সমাসের এই যে সমাস যে প্রধানত 6 প্রকার, সেই 6 প্রকার সমাসের প্রথম যে প্রকারটি আছে দ্বন্দ্ব সমাস, আমরা সেই প্রকারটি নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল টপিকসে। তো গতদিন আমরা নিমতিতা পর্যন্ত পড়েছিলাম, যে দেখেছিলাম নিমতিতার মধ্যে কোনটা সমস্ত পদ, কোনটা সমসমান পদ, কোনটা পূর্ব পদ, কোনটা পরপদ বা উত্তর পদ, আর কোনটা ব্যাস বাক্য, বিক্রিয়া বাক্য বা সমাস বাক্য। আজকে আমরা পড়বো হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাস নামের মধ্যেই দেখতে পাচ্ছেন দ্বন্দ্ব, একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব ভাব। তো এই দ্বন্দ্ব শব্দটির মাধ্যমে কিন্তু এই সমাসটা নির্ণয় করা খুবই সহজ। অর্থাৎ এই দ্বন্দ্ব সমাসটা নামটির মাধ্যমে আমরা এই সমাসটি খুব সহজেই নির্ণয় করতে পারি। তো আগে জেনে নিই দ্বন্দ্ব শব্দের অর্থ কি। দ্বন্দ্ব শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে সংঘাত আর একটা হচ্ছে মিলন। কিন্তু সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, জোড়া বা যুগল অর্থটাই গৃহীত হয়। আর দ্বন্দ্ব সমাস অর্থ হচ্ছে মিলনের সমাস। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে দ্বন্দ্ব শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে সংঘাত আর একটা হচ্ছে মিলন। কিন্তু সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, জোড়া বা যুগল অর্থটাই গৃহীত হয়। আর দ্বন্দ্ব সমাস অর্থ হচ্ছে মিলনের সমাস। তো দ্বন্দ্ব সমাস কাকে বলে? পূর্বপদ ও পরপদের সমান প্রাধান্য নিয়ে গঠিত হয় যে সমাস তাকেই দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ দুটোরই সমান প্রাধান্য থাকে। পূর্বপদ আর পরপদ কোনটা আমি কিন্তু এটা গত ক্লাসে ক্লিয়ার করে দিয়েছিলাম। যেমন যেমন খেয়াল করেন মা বাবা শব্দটি, এটা হচ্ছে একটা সমস্ত পদ। তো এই সমস্ত পদের মা, এই মা শব্দটি হচ্ছে পূর্বপদ, আর বাবা এই শব্দটি হচ্ছে পরপদ। তো এই পূর্বপদ আর পরপদ এই দুটোর প্রাধান্য সমান নিয়ে কিন্তু মা বাবা পদটি গঠিত হয়েছে, এই সমস্ত পদটি গঠিত হয়েছে। তো এর আগে আমি বলে নেই দ্বন্দ্ব সমাস মানেটা কি। দ্বন্দ্ব দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে একজনের সাথে আরেকজনের যে একটা ঝগড়া ভাব। এখন দ্বন্দ্ব হতে হলে কিন্তু দুটো পদের দরকার। দ্বন্দ্ব কিন্তু কোনো সময় নিজের মধ্যে হয় না, একের মধ্যে দ্বন্দ্ব হয় না। দ্বন্দ্ব হতে হলে অবশ্যই দুটো পদের দরকার বা দুটো শব্দের দরকার, ওইভাবে আপনারা বলতে পারেন। তো দ্বন্দ্ব কাদের মধ্যে হয়? সমানে সমানে কিন্তু দ্বন্দ্ব হয়। সমান যদি উভয় পক্ষের যদি সমান শক্তিশালী না হয়, তবে সেই দ্বন্দ্ব কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। তেমনি সমাসের ক্ষেত্রেও দ্বন্দ্ব সমাস হতে হলে পূর্বপদ এবং পরপদ দুটোর প্রাধান্যই কিন্তু সমান হতে হবে। অর্থাৎ পূর্বপদ ও পরপদের প্রাধান্য যদি সমান না হয়, তবে সেই সমাস কখনোই দ্বন্দ্ব হবে না। যেমন খেয়াল করেন ভাই বোন সমস্ত পদটিতে ভাই হচ্ছে পূর্বপদ আর বোন হচ্ছে পরপদ। এখানে পূর্বপদ আর পরপদ দুটোরই প্রাধান্য কিন্তু সমান, তাই এটা দ্বন্দ্ব সমাস হয়েছে। যেমন মামা মামি শব্দটা যদি খেয়াল করেন, মামা হচ্ছে পূর্বপদ, মামে হচ্ছে পরপদ বা উত্তরপদ। এখানে পূর্বপদ আর পরপদের প্রাধান্য সমান নিয়ে কিন্তু মামা মামি শব্দটি গঠিত হয়েছে, আর এর ব্যাস বাক্য হচ্ছে মামা আর মামি। তো আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখবো জোরবদ্ধ ছন্দ সেই সমাস দ্বন্দ্ব। যেমন দেখতে পাচ্ছেন মা বাবা, এটা হচ্ছে একটা জোরবদ্ধ ছন্দ। ভাই বোন এটা একটা জোরবদ্ধ ছন্দ। মামা মামি এটা একটা জোরবদ্ধ ছন্দ। তো আমরা মনে রাখবো জোরবদ্ধ ছন্দ সেই সমাস দ্বন্দ্ব। আর এই যে দ্বন্দ্ব সমাসটার ব্যাস বাক্য যদি খেয়াল করেন, মা বাবার ব্যাস বাক্য হচ্ছে মা ও বাবা, ভাই বোনের ব্যাস বাক্য হচ্ছে ভাই ও বোন, মামা মামির ব্যাস বাক্য হচ্ছে মামা আর মামি। তিনটা ব্যাস বাক্যে যদি আপনারা খেয়াল করেন, তবে দেখতে পারবেন প্রত্যেকটা এক একটা ব্যাস বাক্যে মাঝখানে ও এবং আর এই তিনটি শব্দ দ্বারা ব্যাস বাক্যটি গঠিত হয়েছে। সুতরাং ব্যাস বাক্যে ও এবং আর
দ্বন্দ্ব সমাস নামতার। আমরা ব্যাস বাক্য যদি দেওয়া থাকে কোনো সমাসের, তবে এই ব্যাস বাক্যে যদি আমরা দেখি অ এবং আর এই তিনটি শব্দের কোনো একটি আছে, তবে আমরা বুঝে নেব সেটা দ্বন্দ্ব সমাস। যেমন আপনাকে যদি বলা হয় চা আর বিস্কুট, এটা কোন সমাস? চা আর বিস্কুট, দেখতে পাচ্ছেন আর শব্দটি আছে, সুতরাং এটা দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত হবে। তো আমরা মনে রাখবো ব্যাস বাক্যে অ এবং আর দ্বন্দ্ব সমাস নামতার। ব্যাস বাক্যে অ এবং আর দ্বন্দ্ব সমাস নামতার। ব্যাস বাক্যে অ এবং আর দ্বন্দ্ব সমাস নামতার। আরেকটি বিষয় মাথায় রাখবেন, সম মানে হয় কর্মদ্বয় আর বিপরীতে দ্বন্দ্ব হয়। তো সম মানে কর্মদ্বয়, বিপরীতে দ্বন্দ্ব হয়। যেহেতু এটা দ্বন্দ্ব সমাস, তাই আমি কর্মদ্বয় সম মানে কর্মদ্বয় এই বিশ্লেষণে আর যাচ্ছি না। যখন কর্মদ্বয় সমাস পড়াবো তখন আমি এই বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দ্বন্দ্ব সমাস কিন্তু কয়েক প্রকারে সাধিত হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা প্রকার, এই প্রকারগুলো কিন্তু মূলত নবম দশম শ্রেণীর বইয়ে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আর যদি নবম দশম শ্রেণীর বইয়ের যে বোর্ড পরীক্ষা প্রশ্ন যদি একটু ঘোরানো হয়, তবে এইভাবে প্রশ্নটা আসতে পারে। যেমন ধীরে সুস্থে, এটা কোন বিশেষণ, কিভাবে কোন কোন প্রকারে সাধিত দ্বন্দ্ব সমাস? যেমন দুটি ক্রিয়া বিশেষণ যুগে। এভাবে প্রশ্নটা আসতে পারে আকার ইঙ্গিতে, কোন প্রকারে গঠিত দ্বন্দ্ব সমাস? তা হচ্ছে, তবে উত্তরটি হবে দুটি ক্রিয়া বিশেষণ যুগে। এভাবেও হতে পারে আসল নকল, কোন প্রকারে সাধিত দ্বন্দ্ব সমাস? দুটি বিশেষণ যুগে। তো আমরা প্রথমে খেয়াল করি মিলনার্থক শব্দ যুগে। যেহেতু মিলনার্থক শব্দটা দ্বারা বোঝাচ্ছে দুটি শব্দের মিলন যুগে যে দ্বন্দ্ব সমাসটা গঠিত হবে সেটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। যেমন মা বাপ, মাসি পিসি, জিনপুরি, চা বিস্কুট ইত্যাদি। বিরোধার্থক শব্দ যুগে দা কুমড়া, অহিনুকুল, স্বর্গনরক ইত্যাদি। বিপরীতার্থক শব্দ যুগে কোনগুলা? বিপরীতার্থক শব্দ যুগ হচ্ছে আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, ছেলে বড়, লাভ লোকসান ইত্যাদি। অঙ্গবাচক শব্দ যুগে কোনটি? অঙ্গবাচক শব্দগুলো হচ্ছে হাত পা, নাক কান, বুক পিঠ, মাথা মুন্ডু, নাক মুখ ইত্যাদি। সংখ্যাবাচক শব্দ যুগে কোনগুলো? সংখ্যাবাচক শব্দ যুগ হচ্ছে ৭ ৫, ৯ ৬, ৭ ১৭, ১৯ ২০ ইত্যাদি। সমার্থক শব্দ যুগে কোনগুলো? হাট বাজার, ঘর দুয়ার, কলকারখানা, মোল্লা মৌলভী, খাতাপত্র ইত্যাদি। প্রায় সমর্থক ও সহচর শব্দ যুগে কোনগুলো? কাপড় চোপড়, পোকামাকড়, দয়া মায়া, দুতি চাদর ইত্যাদি। তো সমার্থক আর প্রায় সমর্থক, এটার মধ্যে অনেকে প্যাচ লাগান, তো এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবেন। যেমন আমরা যদি কাপড়ের সাথে গ্রামের যারা বাস করেন তারা অনেকেই জানেন যে মুখের কথায় বা কথার কথায় আমরা কিন্তু কাপড় চোপড় এই শব্দগুলো ইউজ করি, পোকামাকড় এগুলো কিন্তু ইউজ করি। তো এটা হচ্ছে প্রায় সমার্থক এবং একই সাথে সহচর শব্দ যুগ। দুটি সর্বনাম যুগে কোনগুলা? যেমন যাতা, যাও সর্বনাম, তাও সর্বনাম, যে সে, যথা তথা, তুমি আমি, এখানে সেখানে ইত্যাদি। দুটি ক্রিয়া যুগে কোনগুলা? যেমন দেখাশোনা, যাওয়া আসা, চলাফেরা, দেওয়া থোয়া ইত্যাদি। দুটি ক্রিয়া বিশেষণ যুগে, ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে ক্রিয়া একভাবে ক্রিয়া, আবার সেই সাথে বিশেষণ, অর্থাৎ ক্রিয়ার কাজও করবে বিশেষণের কাজও করবে, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন ধীরে সুস্থে, আগে পাছে, আকারে ইঙ্গিতে ইত্যাদি। দুটি বিশেষণ যুগে হচ্ছে ভালো মন্দ, কম বেশি, আসল নকল, বাকি বকে ইত্যাদি। যেমন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ৭ ১৭ কোন সমাস? ৭ ১৭ হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর কোন প্রকারের দ্বন্দ্ব সমাস? তা হচ্ছে সংখ্যাবাচক। এর ব্যাস বাক্য কি? এর ব্যাস বাক্য হচ্ছে ৭ ও ১৭, বা ৭ এবং ১৭, বা ৭ আর ১৭, যাই বলেন না কেন। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে অলুক দ্বন্দ্ব। তো এই অলুক শব্দটা আপনারা ব্যাকরণে যেখানেই পাবেন না কেন সেখানেই শব্দটা খেয়াল করবেন। আর এই শব্দটার অলুক শব্দের অ মানে হচ্ছে না, আর লুক মানে হচ্ছে লুপ পাওয়া। তো অলুক শব্দের অ মানে হচ্ছে না, আর লুক মানে হচ্ছে লুপ পাওয়া। তো এই অলুক দ্বারা কি বোঝাচ্ছে? অলুক দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যা লুপ পায় না। যেহেতু অলুক শব্দে অ মানে না আর লুক মানে হচ্ছে লুপ পাওয়া, তার মানে হচ্ছে অলুক মানে হচ্ছে যা লোপ পায় না। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, অলুক হচ্ছে বিভক্তিযুক্ত নাম শব্দ, আর প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। অলুক হচ্ছে বিভক্তিযুক্ত নাম শব্দ, আর প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। নবম দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রায় টাইমে আসতে দেখা যায় যে প্রাতিপদিক বিভক্তিহীন নাম শব্দকে কি বলে। প্রাতিপদিক, এটা নবম দশম শ্রেণীর এমসিকিউ গুলোর মধ্যে একটা হট এমসিকিউ। অর্থাৎ প্রায় সময় এই এমসিকিউটা আসতে কোনো না কোনো বোর্ডে আসতে দেখা যায়। তো বিভক্তিযুক্ত নাম শব্দ হচ্ছে অলুক, আর বিভক্তির নাম শব্দ হচ্ছে প্রাতিপদিক। তো অলুক দ্বন্দ্ব কি? সমস্ত পদের পূর্ব পদে বিভক্তি থাকলে অলুক হয়। যেমন দেখতে পাচ্ছেন ফুলে ফলে, এটা হচ্ছে একটা সমস্ত পদ। এই সমস্ত পদে কিন্তু বিভক্তি আছে, এ বিভক্তি, ফুল যুগ এ, অর্থাৎ সপ্তমী বিভক্তি আছে ফুলে, আর ফল যুগ এ,
এখানে সপ্তমী বিভক্তি আছে, তাই এটা হচ্ছে ফলে। আর এর ব্যাস বাক্য হচ্ছে ফুলে ও ফলে। তো দেখতে পাচ্ছেন ফুলে ফলে সমস্ত পদে বিভক্তি সপ্তমী বিভক্তি ছিল, আর ব্যাস বাক্যেও কিন্তু এই সপ্তমী বিভক্তি আছে, অর্থাৎ যা সমস্ত পদে যে বিভক্তি ছিল ও ব্যাস বাক্য সেই বিভক্তিটাই আছে, অর্থাৎ সমস্ত পদের বিভক্তি কিন্তু ব্যাস বাক্যের লোপ পায় নাই। তো এটা অলোপ দ্বন্দ্ব। তো অলোপ দ্বন্দ্বটা কি? যদি যদি সমস্ত পদে বিভক্তি আর আর ব্যাস বাক্যের বিভক্তি যদি লোপ না পায়, তবে আমরা সেটাকে বলবো অলোক অলোক দ্বন্দ্ব। যদি সেটা দ্বন্দ্ব সমস্যা হয় তবে এটা অলোক দ্বন্দ্ব। যদি সেটা অলোক অলোক তৎপুরুষ হয় তবে সেটা অলোক তৎপুরুষ। তো যেটাই হোক, অলোক মানে হচ্ছে যা লোপ পাবে না। তো যেহেতু সমস্ত পদের বিভক্তি ব্যাস বাক্যের লোপ পায় নাই, তাই আমরা সেটাকে বলবা অলোক দ্বন্দ্ব। যেমন জলে স্থলে, জলে স্থলে শব্দটা যদি খেয়াল করেন, জলে ও স্থলে এখানে সমস্ত পদে বিভক্তি আছে, ব্যাস বাক্যেও বিভক্তি আছে, তাই এটা অলোক দ্বন্দ্বের অন্তর্ভুক্ত। এখন আমরা একটু দেখে নিই দ্বন্দ্ব সমাস আর অলোক দ্বন্দ্বের মধ্যে মূলত তফাৎটা কি। যেমন আমি যদি বলি নাক কান, তবে এটা হবে দ্বন্দ্ব সমাস, আর আমি যদি বলি নাকে কানে, তবে এটা হবে অলোক দ্বন্দ্ব। তো নাক কান দ্বন্দ্ব সমাস কি করে? নাক কান দ্বন্দ্ব সমাস হচ্ছে, দেখেন এইদিকে নাক কান বিভক্তি, কিন্তু সমস্ত পদে কিন্তু বিভক্তি নাই। আর ব্যাস বাক্য যদি এটা করেন তবে হবে নাক ও কান, তবে সেখানেও কিন্তু বিভক্তি থাকছে না, সুতরাং সেটা হবে দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত। আর অলোক দ্বন্দ্বের ক্ষেত্রে যদি খেয়াল করেন দেখতে পাবেন নাকে কানে, এখানে কিন্তু সপ্তমী বিভক্তি আছে। আর ব্যাস বাক্য কি? আর ব্যাস বাক্য হচ্ছে নাকে ও কানে, সেই বিভক্তি কিন্তু রয়ে গেছে, অর্থাৎ লোপ পায় নাই, সুতরাং সেটা হবে অলোক দ্বন্দ্ব। তো আপনারা বলতে পারেন এদিকেও কোনো বিভক্তি ছিল না, সমস্ত পদে কোনো বিভক্তি ছিল না, ব্যাস বাক্যে কোনো বিভক্তি ছিল না, তার মানে তো লোপ পায় নাই, তাহলে সেটা কেন অলোক হলো না? কারণ এইদিকে কিন্তু শূন্য বা প্রথমে বিভক্তি আছে। আমরা সাধারণত শূন্য বা প্রথমে বিভক্তিকে গ্রহণযোগ্য, মানে এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে প্রাধান্য দেই না, তাই সেটা দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত। যদি শূন্য বা প্রথমা বিভক্তি ছাড়া অন্য কোনো বিভক্তি হতো, তবে সেটা অবশ্যই অলোক দ্বন্দ্বের অন্তর্ভুক্ত হতো। যেমন দেখেন দুধ ভাত, এখানে দুধ ভাতের ব্যাস বাক্য হচ্ছে দুধ ও ভাত। আর অলোক দ্বন্দ্বের ক্ষেত্রে এই বাক্যটাই দুধে ও ভাতে বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ সমস্ত পদে দেখতে পাচ্ছেন বিভক্তি আছে, ব্যাস বাক্য সেই বিভক্তি আছে, অর্থাৎ লোপ পায় নাই। সমস্ত পদের বিভক্তি গিয়ে ব্যাস বাক্যে কিন্তু লোপ পায় নাই, তাই সেটা হবে অলোক দ্বন্দ্ব। যেমন হাট বাজার, দিয়ে কোনো বিভক্তি নাই, এর ব্যাস বাক্য হচ্ছে হাট ও বাজার, অর্থাৎ সমস্ত পদেও বিভক্তি নাই, ব্যাস বাক্য বিভক্তি নাই, তাই সেটা দ্বন্দ্ব হবে। আর যেহেতু হাটে বাজারে এই বাক্যটাতে, এই শব্দটাতে দেখতে পাচ্ছেন বিভক্তি আছে, আর ব্যাস বাক্য সেই বিভক্তির কোনো লোপ হয় নাই, তাই হাটে বাজার হবে অলোক দ্বন্দ্ব। যেমন যেমন দেশ বিদেশ, দেশ বিদেশ হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর যেহেতু দেশি বিদেশি এদিকে যেহেতু সমস্ত পদের বিভক্তি ব্যাস বাক্যে গিয়ে লোপ পায় নাই, তাই সেটা হবে অলোক দ্বন্দ্ব। তো আমরা একটা বিষয় খেয়াল রাখবো, অলোক দ্বন্দ্বে কিন্তু সাধারণত সপ্তমী বিভক্তিটাই বেশি দেখা যায়। এটা হচ্ছে 99% জায়গায় আপনারা দেখবেন সপ্তমী অলোক দ্বন্দ্বে সাধারণত সপ্তমী বিভক্তি দেখা যায়। তো দ্বন্দ্ব সমাসের আরেকটি প্রকারভেদ হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাসটা কি? যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর মধ্যে একটি অবশিষ্ট থাকে, অন্য পদগুলো লোপ পায় এবং ওই একটি মাত্র পদটির বহুবচনের রূপের সাহায্যে সমস্ত পদটি গঠন করা হয়, তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেমন তোমরা, এখানে কিন্তু তোমরা শব্দটির ব্যাস বাক্য হচ্ছে সেও তুমি। এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত পদে গিয়ে কিন্তু সে, এটা কিন্তু লোপ পেয়ে গেছে, শুধু তুমির মাধ্যমে কিন্তু তোমরা শব্দটি গঠিত হয়েছে, তাই আমরা সেটাকে বলবো একশেষ দ্বন্দ্ব সমাস। আর আমরা শব্দটা যদি খেয়াল করেন দেখবেন তুমি আমিও সে, এদিকে কিন্তু তিনটা পদের সমন্বয়ে গঠিত হয়েছে, কিন্তু আমরা তারা কিন্তু মূলত তিনজনকে সম্মিলিত ভাবে বোঝানো হয়েছে, তাই এটাও একশেষ দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত। কিন্তু নবম দশম শ্রেণীর পাঠ্য বই যদি আপনারা ফলো করেন তবে দেখবেন আমরা সমাসটি কিন্তু নিত্য সমাসের অন্তর্ভুক্ত। তো আমরা একাধারে হচ্ছে নিত্য সমাস, আবার এটা কিন্তু আমরা বহুপদী দ্বন্দ্ব সমাসও বলতে পারি, যেহেতু একাধিক পদ নিয়ে গঠিত হয়েছে, তাই আমরা এটাকে বহুপদী দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত বলতে পারি, যদি অপশনে একশেষ দ্বন্দ্ব সমাস না থাকে তবে। তো আমরা এখন পড়ব হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাসটা কি? তিন বা বহুপদী সমাস গঠিত হলে আমরা তাকে বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস। তিন বা বহুপদে যদি সমাসটা গঠিত হয় তবে আমরা সেটাকে বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস। কিভাবে মনে রাখবো? দেখতে পাচ্ছেন বহুপদী, অর্থাৎ বহু পদের সমন্বয়ে গঠিত হলে আমরা সেটাকে বলবো বহুপদী। আগে যে দ্বন্দ্ব সমাসটি খেয়াল করেছেন সাধারণ দ্বন্দ্ব সমাস, সেখানে কিন্তু দুটো পদের সমন্বয়ে দ্বন্দ্ব সমাসটি গঠিত হয়েছিল, কিন্তু এখানে বহুপদী দ্বন্দ্ব সমাসটা কিন্তু দুটোর অধিক সমাস শব্দ নিয়ে গঠিত হয়েছে, তাই আমরা সেটাকে বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন সাহেব বিবি গোলাম, এর ব্যাস বাক্য হচ্ছে সাহেব বিবি ও গোলাম।
হাত পা নাক মুখ চোখ, এটাকে বলবো আমরা হাত পা নাক মুখ ও চোখ। তো এইগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। তো বহুপদী দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, দেখতে পারবেন সর্বশেষ যে পদটা আছে তার আগে কিন্তু আমরা একটি অব্যয়সূচক শব্দ ইউজ করছি। কোন অব্যয়সূচক শব্দটি? কারণ আমরা জানি দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে অ এবং আর দ্বন্দ্ব সমাস নামতা, সুতরাং সেটা বহুপদী হোক, একশেষ হোক, আর অলৌকিক হোক, এই প্রত্যেকটির ব্যাস বাক্যে কিন্তু অ এবং আর এই তিনটির মধ্যে যে কোনো একটি উল্লেখ থাকবে। তো বহুপদী দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সর্বশেষ পদটির আগে আমরা অ এবং আর এই যে তিনটির মধ্যে যে কোনো একটি ইউজ করব, আর পূর্ববর্তী পদটির প্রত্যেকটির আগে আমরা ক্ষমা ইউজ করে যাব। তো দেখতে পাচ্ছেন যেমন হাত পা নাক মুখ চোখ, এই চোখটি হচ্ছে সর্বশেষ, মানে হচ্ছে মানে হচ্ছে উত্তর পদ বা পরপদ। এই উত্তর পরপদের আগেই কিন্তু আমরা ও শব্দটি ইউজ করেছি, এবং এর এর পূর্ববর্তী সকল পদের আগে কিন্তু আমরা ক্ষমা শব্দটি ইউজ করেছি। তো দ্বন্দ্ব সমাস আজকের যতগুলা বিষয় ছিল আজকে আমি শেষ করার ট্রাই করলাম। আশা করি আপনাদের কোনো এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে যদি আপনারা কোনো বিষয়ে কোনো সন্দেহ থাকে বা কোনো প্রশ্ন থাকে, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যতটুকু সম্ভব আমি তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।